আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে যারা বলেন যে আমি অঙ্ক পারি না বা অঙ্ক বুঝি না বা পরীক্ষার অঙ্ক করতে গেলে সহজে আহ, পারি না, তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো। যারা বিভিন্ন সময় গাড়িতে বসে, বাড়িতে বসে, বিছানায় শুয়ে যে রিলস দেখেন, এইগুলো না দেখে এই যে পরীক্ষায় আসা প্রশ্নগুলো, রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আপনি শুয়ে শুয়ে দেখেন, পড়া লাগবে না, তাহলে মনে করেন যে আপনার মনের মধ্যে গেঁথে যাবে এই অঙ্কগুলো। তো সবকিছুই ওই লেখে লেখে সম্পূর্ণ করলে যে হবে তা না। কিছু কিছু জিনিস আছে চোখের দেখায়ও সেগুলো শেখা যায়। তো সময় নষ্ট না করে, রিলস না দেখে, মোবাইলে বেশি সময় নষ্ট না করে এইগুলো দেখবেন। দেখবেন যে অনেক সহজ মনে হবে যে কোনো অঙ্ক। আর আরেকটা কথা মনে রাখবেন যে আপনারা যে জব সলিউশনটা পড়েন সেটা 6 মাস আগের জব সলিউশন পড়েন। যেমন আপনারা এই যে ডিসেম্বর মাসে যদি সামনে পরীক্ষা হয়, জব সলিউশন পড়বে জুন মাস পর্যন্ত। আর আমরা আপনাদেরকে অবশ্যই যে সমাধানগুলো দিয়ে থাকি, রেগুলার সমাধান পাবেন। সেটা পাবেন হলো শুধুমাত্র রিসেন্ট যেটা। দেখেন, এই পরীক্ষাটা হয়েছে 21/7/26, 21/7/26। তো এবার বোঝেন যে এই জব সলিউশনগুলো বা এই এর মধ্যে এই প্রশ্নগুলো নেই। তাহলে এইগুলো যে রিসেন্ট প্রশ্ন, এগুলো দেখলে আপনার পরবর্তী পরীক্ষাগুলো সহজ হয়, যে এই ধরনের প্রশ্ন আসে। শুধু ম্যাথ না, সবগুলো পরীক্ষার মানে বাংলা, ইংলিশ, তারপরে সাধারণ জ্ঞান, সব প্রশ্নগুলো সাধারণত এইগুলোর প্যাটার্নে হয়ে থাকে। তো এই জন্য এগুলো দেখবেন, বেশি বেশি করে এগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলের নাম সায়েন্স ম্যাথ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সায়েন্স ম্যাথ। অবশ্যই আপনারা সায়েন্স ম্যাথ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডির নাম সায়েন্স জব কেয়ার। এখানে আপনাদের যে কোনো রিসেন্ট পরীক্ষাগুলো সাধারণত আমি আমার বইয়ের আলোকে এই প্রশ্নগুলো সমাধান দিয়ে থাকি। এই যে আমার যে এই বইটা আছে, এই বইটার আলোকে কোন পৃষ্ঠা থেকে কত নম্বর প্রশ্ন 100% কমন করলো সেগুলো আমি উল্লেখ করে দিয়ে থাকি। এবং এটা শুধু আপনি শুয়ে শুয়ে দেখলেও আপনার ভালো লাগবে। তাহলে চলুন যাই, আজ এই প্রশ্নের প্রথম নম্বরটা কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম প্রশ্নটা দেখেন, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু হলো 210 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 আর এদের লসাগু দেওয়া আছে 210। তাহলে সংখ্যা দুটি কত? কখনো কখনো এই প্রশ্নটা সংখ্যা, বৃহত্তম সংখ্যা চায়, তারপরে ছোট সংখ্যাটি চায়, তারপরে সংখ্যা দুটির পার্থক্য চায়, সংখ্যা দুটির সমষ্টি চায়। তো একই নিয়মে অনেক ভেরিয়েশন আসতে পারে। তো এগুলো আপনি যখন খাতায় লিখবেন, পড়বেন, তখন এইগুলোর সাথে সাথে আরেকটু চিন্তা করবেন যে শুধু বৃহত্তম সংখ্যা চায় না, বৃহত্তম চায় না, কি কি চায়? ক্ষুদ্রতম চায়, ক্ষুদ্রতম চায়, আবার কি চায়? সমষ্টি চায়, সংখ্যা দুটির সমষ্টি চাওয়া হয়। আবার কখনো অন্তর চাওয়া হয়, অন্তর চাওয়া হয়। আবার কখনো গুণফল চাওয়া হয়, গুণফল চাওয়া হয়। তো এগুলো সাধারণত একটা অঙ্কের পাশাপাশি যদি আপনি বাকি জিনিসগুলো বা বাকি কোশ্চেনগুলো যদি ধাবন করতে পারেন, তাহলে পরীক্ষায় যে কোনোভাবে আসুক না কেন আপনি সহজে পারবেন। এবার আমরা সমাধানটা যাই, যে যখন এই অনুপাত দেওয়া থাকবে, বুঝতে পারছেন, যখন অনুপাত দেওয়া থাকবে ঠিক তখন এর সাথে একটা অজানা রাশি ধরে নেবেন। যে কি সেটা জানি না, যেমন XYZ একটা অজানা রাশি ধরে নেন। তাহলে প্রথম সংখ্যা আমরা ধরে নিলাম, প্রথম সংখ্যাটা 5x, দ্বিতীয় সংখ্যাটি 7x। এখন দেখেন এই দুটোর লসাগু দেওয়া আছে, তাহলে 5x আর 7x এদের লসাগুটা কত? x যদি কমন যায় 5, 7। তাহলে এবার দেখেন লসাগুটা থাকে হলো x গুণন 5 গুণন 7, তার মানে 35x। এবার লক্ষ্য করে দেখেন তো, এই 35x এর মানটা দেওয়া আছে 210, 35x এর মান 210। তার মানে আমরা শর্ত মতে জানি, শর্ত মতে 35x is equal to 210। তার মানে x is equal to 210 বাই 35, 6 দিয়ে কাটলে 5 6 30, 318 21। তার মানে x এর মানটা কত পেলাম? 6। এবার আমরা বড় সংখ্যাটি কত? তাহলে এই যে দেখেন, এখানে যদি বসিয়ে দেয় 6x এর মান, 5 গুণন 6 মানে কত? 30, আর 7 গুণন 6 হলো কত? 42। এটা আমরা জাস্ট
যখন কোনো পরীক্ষায় রিটেন আকারে বিস্তারিত আকারে যখন আমরা পড়ব, ঠিক এইভাবে আমরা বিস্তারিত আকারে করব। বিস্তারিত আকারে কেন আমি প্রথমে একটা অঙ্ক দেখবো বা করবো, যেন আমার মেধা আরো বিকাশ ঘটে। বিস্তারিত দেখলে আত্মবিশ্বাস বাড়ে, এই জন্য আগে আমরা বিস্তারিত করে নেব। ওকে, ডান। আর বিস্তারিত করার শেষে এটাও জেনে নেব যে আমরা যখন পরীক্ষায় আসে অল্প সময়ের মধ্যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়, এটাও কিন্তু শিখতে হবে। এটাও তো আমার একটা কাজ, এটাও আমার একটা পড়া। তো এই জন্য এই অঙ্কগুলো আসলে ঠিক আপনি এই ছোট বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো বড় সংখ্যা সমান সমান। তাহলে এবার দেখেন SMA মানে সায়েন্স মেথডে কিভাবে আমরা করব। বড় সংখ্যা সমান সমান লসাগু বাই ছোট রাশি, লসাগু বাই ছোট রাশি। তাহলে লসাগু 210, ছোট রাশি হলো 5, কাটলে পাই হলো 42। তাহলে বড় সংখ্যাটা হলো 42। আর ছোট সংখ্যাটা হলো লসাগু বাই ছোট রাশি। লসাগু কত? 210। আর বড় রাশিটা হলো 7, এটা দিয়ে কাটলে হয় 30। তার মানে ছোট সংখ্যাটা হলো 30। এখন দেখেন ছোট সংখ্যাও পেলাম, বড় সংখ্যাও পেলাম। এখন এই ধরনের উত্তর যেটাই চাবে সেটাই আমাদের হাতের কাছে পাওয়া যাচ্ছে। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কত পেয়েছি? 42। ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি কত? 30। আবার সমষ্টি কত পেলাম? 72। আবার অন্তর কত পেলাম? 12। গুণফল কত? 6 3 4 12, 1260। তাহলে দেখেন সবগুলো অ্যান্সার কিন্তু আমাদের হাতের মুঠে চলে আসছে, শুধু আমরা সিস্টেমটা তৈরি করে নিয়েছি। তাহলে আমরা দুটি পদ্ধতিতে করব। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। আর এখনো যারা আমরা পরবর্তী সেশন দেখার জন্য অপেক্ষায় থাকবেন, অবশ্যই আমাদের সায়েন্স ম্যাথ ইউটিউব চ্যানেল এবং সায়েন্স জব কার্ড ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। এবার আমরা দেখাবো দ্বিতীয় প্রশ্নটা কি আসছিল। দ্বিতীয় প্রশ্নটা হলো 1/3, 4/6 আর 5/9 এদের লসাগু কত? তো ভগ্নাংশের লসাগু আর গসাগু সম্পর্কে যখন আমরা বের করব, তখন সাধারণত যারটা চাওয়া হয় তারটা উপরে হয়। যেমন যদি আমরা বের করি লসাগু, ল সা গো, তাহলে আমরা এই উপরে লসাগু থাকবে ল সা গো, নিচে হলো গসাগু গসাগু। তাহলে এখানে উপরে সাধারণত সবগুলো লব থাকে, এই জন্য লিখবো লব গুলোর। নিচে হর থাকে, সেই জন্য লিখবো হর গুলোর। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে একই রকম, উপরে থাকবে কি? গসাগু গ সা গু, আর নিচে থাকবে ল সা গু। তাহলে লব গুলোর গসাগু, হর গুলোর লসাগু। যারটা চাওয়া হবে সে সবসময় কোথায় থাকবে? উপরে। যারটা চাওয়া হবে সে সবসময় উপরে। এই যে লসাগু চাইছে, তাই লসাগু কোথায়? উপরে। এই কথাটা মনে থাকলেই আমার এটা বের করা সহজ হবে। তাহলে এবার দেখেন এইগুলো লসাগু চাওয়া হয়েছে, তাহলে 1 4 5 এদের লসাগু যদি বের করি, তাহলে এখানে কোনো কমন যায় না, তাই 1 গুণন 4 গুণন 5 মানে কত হলো? 20। তাহলে এটাকে সমাধান করলে উপরের লবগুলোর লসাগু পেলাম কত? এই যে 20। আর হরগুলোর গসাগু এই যে 3 6 9, এদের মধ্যে কমন যায় 3 কমন গেলে 1 2 3, তার মানে আর কমন যায় না। তিনটার সংখ্যা, তিনটার ভিতরে কমন যেতে হবে, এটা হলো গসাগুর নিয়ম। ঠিক আছে, তাহলে এখানে কত কমন গেছে? 3। দেখেন এদের মধ্যে আর কোনো কমন যায় না, এই জন্য নিচের গুলো আর নেব না। তাহলে আমাদের গসাগু হলো কত? 3। এই যে 3। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 20/3, 20/3। এই প্রশ্নের উত্তর 20/3। আশা করি বুঝতে পারছেন। এবার 3 নম্বর প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং দেখেন এই ধরনের প্রশ্ন আমার বইয়ে 45 পৃষ্ঠা 100 নম্বরের মতো, সামান্য অল্প একটু সংখ্যাটা চেঞ্জ, কিন্তু এটা কিন্তু নতুন অঙ্ক। এই যে ধরনের অঙ্ক কিন্তু এখন আসতেছে, তার মানে আপনাকে অবশ্যই বিগত মানে রিসেন্ট প্রশ্নগুলো সমাধানের সাথে জড়িত থাকতেই হবে। এই প্রশ্ন কিন্তু কোনো বইতে পাবেন না। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15, গুণফল 56। তাহলে সংখ্যাটি কত? এবার লক্ষ্য করে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে একটি সংখ্যা ধরলাম x,
একটি অঙ্ক x, অপর অঙ্ক y, তাহলে সংখ্যাটি পাবো x প্লাস 10y। এবার শর্ত মতো বলছে যে সংখ্যা দুটি সমষ্টি x প্লাস y ইজ ইকুয়াল টু কত 15, আর গুণফল কত x ইন্টু y হলো 56। তাহলে এই জায়গা থেকে আমরা x আর y এর মানটা বসালেই পাবো, তাছাড়া কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন এখানে প্লাস আছে, তাহলে আমরা একটা মাইনাসের মানটা বের করে নিই। x মাইনাস ওয়াই সমান সমান রুট ওভার x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এর মানটা দেওয়া আছে কত 15 স্কোয়ার, এই যে 15 স্কোয়ার মানে 225, আর 4 ইন্টু 56, তাহলে এই মানটা হবে 225 মাইনাস 224, তাহলে থাকে কত 1, তার মানে এর মানটা কত 1। এবার লক্ষ্য করে দেখেন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই জায়গা থেকে যোগ বিয়োগ করলে আমরা x এর মানটা y এর মানটা বের করব। তবে আমরা খুব সহজে বের করব হলো যদি x এর মানটা বের করি, x এর মানটা, তাহলে আমরা এই দুটোর যোগফল কত 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, আর y এর মানটা যদি বের করি তাহলে এই দুটোর বিয়োগফল কত 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7। আবারও বলছি কারিশমাটা, এই প্লাস মাইনাস যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির যোগফলকে এই 15 যোগ 1 একে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8, আর 15 মাইনাস 1 বাই 2 একে 2 দিয়ে ভাগ করলে কত পাবেন 7। এটা হলো টেকনিক। যাই হোক, এইভাবে করলেও আপনার মানটা বের হয়ে আসবে এবং আপনাকে ফুল মার্কস দেবে, রিটেনের ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না ইনশাল্লাহ। তাহলে এবার লক্ষ্য করে দেখেন যে আমার সংখ্যাটা হলো এই সংখ্যাটা, তাহলে এখানে যদি x এর মানটা আমি বসাই 8 আর 10 ইন্টু 7, তাহলে কত হলো 8 প্লাস 70 ইজ ইকুয়াল টু 78। এই যে দশক অঙ্ক তাই 10 বসেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা সাধারণত এই অঙ্কগুলো করার সময় আমরা বিস্তারিত পড়াবো এবং আরো করাবো। তবে এই যে একক স্থানে এর সাথে 1 আছে, এই যে 1 ইন্টু এক্স, আর দশক স্থানে 10, শতক স্থানের সাথে 100 থাকবে। এবার স্থানীয় অঙ্কর ক্ষেত্রে সাধারণত তার সাথে ওই স্থানের সংখ্যাটা বসে। একক স্থানের ক্ষেত্রে 1, দশক স্থানের ক্ষেত্রে 10, শতক স্থানের সাথে 100, সহস্র স্থানের ক্ষেত্রে 1000, এইভাবে সাধারণত বসে। তো যাই হোক, এটা হলো বিস্তারিত নিয়মে আমরা বিশ্বাস অর্জন করলাম। এখন আমরা সায়েন্স মেথডের যে জিনিসটা করব, দেখেন আমাদের দুইটা শর্ত দেওয়া আছে প্রশ্নে। x প্লাস ওয়াই হলো কত 15, আর xy কত দেওয়া আছে 56। পৃথিবীতে এমন কি দুটি সংখ্যা আছে যাদের যোগফল 15 এবং গুণফল 56? সে দুটো সংখ্যা হলো, একটা হলো 8 আর একটা হলো 7। ইট ইজ ইকুয়াল টু 15, 8 গুণন 7 ইজ ইকুয়াল টু 56। যারা একটু বেশি ভালো বোঝেন তাদের জন্য এই টেকনিকগুলো করব, আর যারা একটু কম বোঝেন তাদের জন্য এই জায়গায় দেখেন। তো এখানে এই যে 7 আর 4 যোগ করলে কত হয় 11, কিন্তু আমার যোগফলটা কত দেওয়া আছে অঙ্ক দুটির 15, তার মানে এটা কিন্তু হবে না। এবার দেখেন এই দুটো ঠিক একই রকম, 4 যোগ 7 মানে কত 11, তার মানে এটাও হবে না। দেখেন 7 যোগ 8 মানে কত 15, হ্যাঁ এটা মিলছে। আবার 7 8 56 এটাও মিলছে, দ্বিতীয় শর্তও মিলছে। মানে আমাদের যে প্রশ্নের শর্ত দেওয়া থাকে ওই শর্তগুলো একটু যাচাই করবেন অপশনের থেকে। তাহলে এটা দেখেন তো কত হয়, এই যে 5 যোগ 6 ইজ ইকুয়াল টু কত 11 হয়েছে। একটা শর্ত শুধু 15 হয়েছে, বাকিগুলো কিন্তু আর 15 হয়নি। তার মানে আমাদের শর্ত যদি না মিলে তাহলে অপশনগুলো আমাদের কোনো দরকার হবে না, বা অপশনগুলো থেকে আমরা ওই অ্যান্সারটা নিতে পারবো না যদি আমাদের শর্ত না মিলে। আমাদের শর্ত শুধু মিলেছে একটা 15, অর্থাৎ 7 আর 8, তার মানে আমাদের উত্তর এটা। দেখবেন এটা আপনার 3 সেকেন্ড লাগে, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, না 4 সেকেন্ড। 4 আর 7 11 হবে না, 4 আর 7 11 হবে না, 7 আর 8 15, হ্যাঁ এটা হয়েছে। পরেরটা করলেও হবে, না করলেও হবে, শেষ। তো এটা হলো জানতে হবে। এই যে আপনি জিনিসটা দেখলেন, এখন এই জিনিসটা আপনি সুন্দর করে আগে এটা সুন্দর করে বুঝবেন, তারপরে এটা একটু শুনবেন, তারপরে এটা একটু শুনবেন। এগুলো বারবার প্রস করে করে শুনবেন, বুঝতে পারছেন? ভার্সিটি গাড়িতে যখন বাসায় যান বা বাসা থেকে আসেন তখন বসে বসে হেডফোন লাগিয়ে দিয়ে বসে বসে দেখবেন, সময় নষ্ট করবেন না, রিলস দেখবেন না, এইগুলো দেখবেন, কাজে লাগবে ভাই, অনেক কাজে লাগবে।
অঙ্ক করতে হবে না, কিন্তু দেখলেও অনেক সময় হয়। যেমন যাত্রাপথে কোনো একটা গান যদি শোনেন, তাহলে সেই গানটা কিন্তু আপনার মনের মধ্যে বারবার বেজে ওঠে, অজান্তে বেজে ওঠে। কেন বেজে ওঠে? ওটা একটা সিক্স সেন্সে কাজ করে। তো ঠিক একই রকম আপনি অঙ্কগুলো যখন দেখবেন, তখন নিজের অজান্তে দেখবেন এই জিনিসগুলো আপনার মনের মধ্যে বেজে উঠবে। এই জন্য এগুলো দেখতে হয়, বারবার দেখতে হয়। সবকিছু করে করেই শেষ করা হয় না, সবকিছু বুঝে বুঝেও শেষ করা যায়। এইভাবেও সহজে অঙ্ক করা যায়। পরের প্রশ্নটা খুব চমৎকার একটা অঙ্ক, এটা চক্রবৃদ্ধি সুদ থেকে আসছে। এটা খুবই মজার। যে দেখেন, 8% মুনাফা হারে 500 টাকায় 3 মাস অন্তর 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমার হার দেওয়া আছে 8%, আর এই সুদটা আমি দিয়েছি 3 মাস অন্তর অন্তর, তার মানে 2 বছর। এই জায়গায় একটু যদি টেকনিক বা একটু সুন্দরভাবে নিয়মটা শেখেন, তাহলে কিন্তু আপনার হাতের মুঠি অঙ্কগুলো দেখেন কত সহজে। বলছে আমার হার, এখানে হার আছে কত, আর আছে কত, এখানে হার আছে হলো 8%। 8%। এবার দেখেন, আমি প্রতি মাসে সুদ দিয়েছি, দেখেন দেখেন এখানে আমার হার আছে 8%, এই আর ইজ ইকুয়াল টু 8%। এরপর বলছে যে প্রিন্সিপাল 500 টাকা, পি আছে কত, 500 টাকা, 500 টাকা। এবার দেখেন 3 মাস অন্তর 2 বছর, 3 মাস পর পর আমি সুদ দিয়েছি। তার মানে আমি যদি সুদ দিয়ে থাকি 3 মাস পর পর, তাহলে কয়টা সুদ দিয়েছি বছরে, কয়টা সুদ দিয়েছি, মানে সুদের সংখ্যা কত, বছরে সুদের সংখ্যা, বছরে সুদের সংখ্যা, সুদের সংখ্যা, বছরের সুদের সংখ্যা। এই যে 12কে আমি 3 দিয়ে ভাগ করব, সমান সমান 4টি, বছরের সুদের সংখ্যা 4টি। তাহলে বছরে যদি আমার হার থাকে 8%, সুদের সংখ্যা যদি 4টি থাকে, তাহলে আমার প্রতিটি সুদে হার কত? তাহলে প্রতিটি সুদে হার হলো, প্রতি সুদে হার ইজ ইকুয়াল টু 8/4, মানে 2%। আমার প্রতি সুদের হার 2%, প্রতি সুদের হার 2%। এবার আমি প্রতিটা বছরে 4টা করে সুদ দিয়েছি, আমার বছর মোট কয়টা, 2টা। তাহলে 2 বছরের সুদের সংখ্যা কত? 2 বছরে সুদের সংখ্যা, সুদের সংখ্যা সমান সমান 4 গুণন 2 ইজ ইকুয়াল টু 8টি। তাহলে এবার দেখেন আমার মূলধন চক্রবৃদ্ধি সুদাসল, যাকে চক্রবৃদ্ধি মূলধন মানে সুদাসল কত? তাহলে আমার সুদাসল অ্যামোইটি, টোটাল অ্যামোইটি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পি এর মান কত পেয়েছি, 500, 1 প্লাস আর কত পেয়েছি প্রতি বছরের সুদ, এই যে 2, এই যে 2, নিচে কত, 100, n কয়টা, 8টি, এই যে 8। তাহলে 5, 1 প্লাস এটা কাটলে কত থাকে, 50, 1/50, 8। এবার লক্ষ্য করেন, 500, এখানে 50 যোগ 1/50, তার উপরে কত, 8। তাহলে 551/50, তার মানে 500 ইন্টু 1.02 উপরে 8, এটা গুণ করলে আমরা পাবো 585.83 টাকা। এটা আমার টোটাল সুদাসল। যদি এই প্রশ্নে আমার সুদাসল না চেয়ে যদি সুদটা চেত, তাহলে কি হতো? সুদ যদি চাইতো, তাহলে 583 মাইনাস 500, তাহলে হয়তো 85 ইন্টু 83, এটা হয়তো সুদ। শুধু এইটুকু ব্যতিক্রম হতো বা এইটুকু বাড়তি হতো। তাহলে আমি এই অঙ্ক থেকে কি শিখলাম? আমি শিখলাম যে এখান থেকে সুদাসলও বের করা যায়, আবার সুদও বের করা যায়। এই যে একটা থেকে আরেকটা যে সিস্টেম বা পাশের যে কি আছে বা এটার সাপেক্ষে যে কি হয়, এটা একটু নলেজে থাকলে যে কোনো অঙ্ক সহজে করা যায়। এখন আপনি যদি এটা শুধু সুদাসল বের করা শিখলেন, হঠাৎ করে কিন্তু এটা সুদ দিয়ে রাখছে, তো মাথায় হঠাৎ করে তাহলে সুদটা জেনে কিভাবে করবো, এই যে আলাদা করে আর একটা প্যারা। আর একই সাথে যদি ওটা একটু
বিচার বিশ্লেষণ করে। আমরা তো অনেকেও অনেক অঙ্ক করেছি কিন্তু ভুলে তো গেছি, 7-8 বছর ধরে অঙ্ক করি না, সেই এসএসসি পর্যন্ত করে আসছি, আর কত বছর হয়ে গেছে, কারো 10 বছর, কারো 15 বছর। তাহলে এই যে একটু মাঝে মাঝে একটু প্যারা লাগে না, এই জিনিসগুলো জানা থাকলে খুব সহজে করা যায়। আবার একটু বলছি যে এখানে পার্সেন্টেজ আমার আর আছে 8%, মূলধন 500, কিন্তু প্রতি বছরের সংখ্যা হলো 12কে যত অন্তর থাকবে তত দিয়ে ভাগ করবো। 12কে 3 মাস অন্তর, তাই 3 দিয়ে ভাগ করছে। যদি 4 মাস অন্তর থাকতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম, যদি 6 মাস অন্তর তাহলে 6 দিয়ে ভাগ করতাম। এটা হলো আমার বছরের সুদের সংখ্যা। এখন আমি যতগুলো বছরের সুদ দিব, আমি 4টা করে সুদ দিই, কিন্তু 4টা করে সুদ দিলে তো আমি সুদ পুরোটাই 8% এই সময় দেবো না, তখন 4টা করে আমি সুদ দেবো হলো, যেহেতু আমার সুদটা হলো প্রতি বছরের সুদ, এটা প্রতি বছরে, তাহলে প্রতি বছরে যদি আমি একটা দিই সেই ক্ষেত্রে আমার 8টা, যদি 4টা সুদ দিই তাহলে আমার তো এখানে 4টা হবে। আর এই 4টার ক্ষেত্রে তাহলে আমি 2 বছরের সুদ দিচ্ছি কয়টা, 8টা। বিষয়টা বোঝা গেছে? এই ক্ষেত্রে আমার 18 নেবে। তবে এটা হলো জাস্ট আমার মূল ব্যাখ্যা এবং মূল জিনিস থেকে একটা সূত্র দিয়ে আমি কমপ্লিট করলাম। অনেকে আবার এই সূত্রটা এইভাবেও আবার করে যে এই যে টোটাল অ্যামোইটি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এম এন ইন্টু এম। এই যে এই এম হলো এই যে 3 মাস অন্তর বার, কতবার দেওয়া যায়, কতবার, এটা হলো বার। তাহলে এমটা কি, এই যে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, এখানে 4 বার, এই যে এটা হলো বার। ক্লিয়ার বিষয়টা? এই বারটাই হলো আমাদের মূল কাজ, অর্থাৎ এই এম বসে। তো আমরা এই প্যারা কেন হুদায় নিতে যাব, আমরা সরাসরি এভাবে করব এবং শিখবো, আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। আশা করছি অঙ্কটা বুঝতে পারছেন, এবং যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে বারবার একটু কি করবেন, প্রশ্ন করে করে কথাগুলো শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমরা পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। চক্রবৃদ্ধি থেকে একই প্রশ্নে যদি 2টা প্রশ্ন পর পর আসে তাহলে মাথাটা কত ঠিক থাকে, কারণ কি চক্রবৃদ্ধি থেকে সবচেয়ে বেশি ভয় পায় স্টুডেন্টরা। আর এই 2টা অঙ্ক আসলে একটু প্যাসের অঙ্ক, তো যাই হোক আবার সহজও আছে, আমি খুব ইজি করে করে দেব। তো যাই হোক, এবার দেখেন এই অঙ্কটা আমার বইয়ের 283 পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক, সায়েন্স ম্যাথ বইটি 7ম এডিশন থেকে কমন পড়েছে। তো যাদের কাছে বই আছে, যাদের কাছে এই বইটি আছে তারা অবশ্যই প্রশ্নটা মিলাই রাখবেন এবং ওখানে অবশ্যই লিখে রাখবেন। এখন দেখেন বলছে যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা বার্ষিক 8% মুনাফায় একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন। 2 বছর পর দেখা গেল তার ওই ঋণের উপর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 64 টাকা। এখন এই সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা যদি না বুঝি তাহলে কিন্তু এই পার্থক্যটা আমরা বুঝবো না। সরল মুনাফা হলো, ধরেন 100 টাকায় 1 বছরের জন্য আমি 10% হারে আমি সুদ পেলাম, তার মানে আমি 10 টাকা সুদ পেলাম, এটাকে বলা হয় সরল মুনাফা। দ্বিতীয় বছরে গিয়ে আমি আবার 10 টাকা সুদ পেলাম, এর কত হলো 120 টাকা। তৃতীয় বছরে গিয়ে আবার আমি 30 টাকা পেলাম, চতুর্থ বছরে 40 টাকা পেলাম, পঞ্চম বছরে গিয়ে আমি 50 টাকা পেলাম। এই যে প্রতি বছর 10 টাকা 10 টাকা করে বাড়ে। আর চক্রবৃদ্ধিটা হলো কি জানেন, প্রথম বছরে যে আমার 10 টাকা বাড়ছে, দ্বিতীয় বছরে গিয়ে 10 টাকার উপর আমার 1 টাকা বাড়বে, তার মানে দ্বিতীয় বছরে গিয়ে আমার সুদ মূল টাকাটা হবে 121 টাকা। সরলে হয়েছে 20 টাকা আর চক্রতে হয়েছে 121 টাকা। ঠিক একই রকম 5 বছর পরে এই 10% হার সুদে আমার সুদ হবে 63 টাকা, অর্থাৎ আমি 5 বছরে সরলে পাবো 50 টাকা আর চক্রবৃদ্ধিতে পাবো 63 টাকা, তার মানে 13 টাকা আমার বেশি লাভ। এই 13 টাকাটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এটাই আমাদেরকে বলছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যদি 64 টাকা হয় তাহলে ওটার মূলধনটা কত। তো এটা সাধারণত 2টা পদ্ধতিতে দেখাবো, একটা হলো বিস্তারিত যেন আপনার বুঝতে সহজ হয়, আর একটা বরাবর হলো একটু টেকনিকে যেন পরীক্ষায় খুব সহজে করে আসতে পারেন। দেখেন এই অঙ্কটা যদি আমরা করি তাহলে প্রথমে আমরা বলবো যে টোটাল অ্যামোয়েটিং মানে সুদ আসল, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা সুদ আসল জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হলো টোটাল অ্যামোয়েটিং সুদ আসল। আর এটা থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে এটা পাবো হলো শুধু সুদ, এটা পাবো শুধু সুদ। ঠিক একই রকম যদি আমরা সরল সুদের ক্ষেত্রে পি আর এন ডিভাইডেড বাই 100, এটা সাধারণত আমরা পাবো সরল সুদের ক্ষেত্রে এটা সুদ। তাহলে টোটাল এই দুইটার পার্থক্য হলো 64।
এই যে এভাবে যদি আমরা বিষয়টাকে উপলব্ধি করি তাহলে কিন্তু হয়। এটা হলো সরল সুদের ক্ষেত্রে, এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ, সরল সুদের ক্ষেত্রে সুদ, সরল সুদের ক্ষেত্রে সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ। তো এই ক্ষেত্রে যে কাজটা করবো আমরা, দেখেন এই 3 গ্রুপ থেকে আমরা যদি পিটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কত, 1 প্লাস r টু দি পাওয়ার 100, ও r দেওয়া আছে কত, 8%, এই যে 8 বসিয়ে দিলাম। আর এখানে কত বছর, 2 বছর, এই যে 2 পাওয়ার 2, এই মাইনাস 1 হয়ে গেল, 1 হয়ে গেল। আর এখান থেকে পি এই জায়গায় চলে আসলে এখানে থাকে কত, আর এন ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 64। আশা করি এই পর্যন্ত অন্তত বুঝতে পারছেন। এভরিবডি লক্ষ্য করে দেখেন, সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, সূত্রটাকে বোঝার চেষ্টা করেন, না বুঝলে কিন্তু এটা পারবেন না। তাহলে আমি পি কমন নিয়েছি, সবার সামনে থেকে পি কমন নিয়েছি, সবার সামনে থেকে পি কমন নিয়েছি, সবার সামনে থেকে পি কমন নিয়েছি। তাহলে এই পি এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 1 প্লাস এই 4 দিয়ে কাটলে 2, এটা কত, 25। তাহলে 2/25 স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে হলো আর কত, 8 n/100 ইজ ইকুয়াল টু 64। তাহলে এবার আমরা পি এর মানটা বের করবো। এখানে লসাগু করলে কত থাকে, 25 উপরে 25 যোগ 2, এটা পেলাম। আর এখানে 1, আর এখানে পেলাম হলো 4 দিয়ে কাটলে 2, 25, তার মানে 4/25 ইজ ইকুয়াল টু 64। এই যে কারো লক্ষ্য করে দেখেন, পি এখানে হলো 27/25, এখানে স্কোয়ার, আর এখানে হলো 1, এখানে হলো, এখানেও ঠিক 25, 4/25 ইজ ইকুয়াল টু 64। পি তাহলে 27 গুণন 27/25, 25 625, এখানে মাইনাস 625, আর এখানে হলো 100 ইকুয়াল টু 64। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 27 729 মাইনাস 625 মাইনাস 100 ডিভাইডেড বাই 625 ইজ ইকুয়াল টু 64। তাহলে পি ইন্টু 4 বিয়োগ করলে 4 থাকে, আর 625 থাকে, 64। তাহলে পি ইজ ইকুয়াল টু 64 ইন্টু 625 ডিভাইডেড বাই 4, 4 ষোলো 64, 64কে 625 দিয়ে গুণ করলে এই 10,000। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 10,000। এটা জাস্ট আমরা বিস্তারিত করলাম, ক্লিয়ার বিষয়টা। এখন যদি এই জিনিসটা আমরা একটু সংক্ষেপে করি, এস এম এ, তাহলে কি পাবো জিনিসটা, তাহলে পাবো হলো যে এই যেহেতু আমাদের এখানে মূলধনটা চাওয়া হয়েছে এবং পার্থক্যটা দেওয়া হয়েছে, শর্ত থাকবে পার্থক্য দেওয়া থাকলে, শর্ত পার্থক্য দেওয়া থাকলে, পার্থক্য থাকলে কি হবে, তাহলে এই যে দেখেন এখানে পার্থক্যটা, শর্ত হলো পার্থক্য দেওয়া থাকলে, তাহলে পার্থক্য দেওয়া থাকলে পি ইন্টু r/100 ইন্টু r/100 ইজ ইকুয়াল টু পার্থক্য। তাহলে পি ইন্টু আর আছে কত, 8, 100 ইজ ইকুয়াল টু 64। তাহলে 8 4 4 দুগুণে 8, এখানে 4 পজিশন 100, 4 দুগুণে 8, 4 পজিশন 100। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু 64 ইন্টু 625 ডিভাইডেড বাই
2 আর 2 4, এই যে 4 4 সালং 64 ইজ ইকুয়াল টু 10,000। একটু সংক্ষেপে করব, তাহলে শর্ত থাকবে হলো যে পার্থক্য দেওয়া থাকলে, তাহলে পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100, 2 বছর তাই 2 বার নিয়েছি, এই জন্য 2 বছরের ক্ষেত্রে এভাবে আমরা করব। তাহলে আর এর মান 8 আর নিচে 100 অটো, আর এর মান 8 নিচে 100 অটো, এই 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 দিয়ে কাটলে 4 25 100, একইভাবে কাটাকাটি করছি ইজ ইকুয়াল টু 64। তাহলে পি ইজ ইকুয়াল টু এই 25 আর 25 625 উপরে গিয়ে বসেছে, আর 2 আর 2 4 নিচে গিয়ে বসেছে, এই 4 দিয়ে 64 কাটলে কত হয় 16, তাহলে 16 আর 625 গুণ করলে হয় 10,000। এই প্রশ্নের উত্তর 10,000। তাহলে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার 6 নম্বর অঙ্কটিতে বলেছে যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে। তার মানে ক্ষমতা যদি বেশি থাকে তাহলে তার সময় কম লাগে, আর ক্ষমতা কম থাকলে তার সময় বেশি লাগে। এই অঙ্কটা ঐকিক নিয়ম থেকে এসেছে এবং খুবই সহজ। সায়েন্স ম্যাথ বইটি 371 পৃষ্ঠার 24 নম্বর অঙ্ক হুবহু। শুধু করে যাব আমরা, দেখি। 6 জন লোক কাজটি করে কত দিনে? 28 দিনে। তাহলে একজন লোক কাজটি করলে সময় বেশি লাগবে, 6 জনের জায়গায় একজন করলে তার সময় বেশি লাগবে, আর বেশি লাগলে গুণ হয়। আর 24 জন যখন কাজ করব তখন সময় কম লাগবে, এই জন্য সময় যখন কম লাগবে তখন আমরা ভাগ করব। তাহলে 28 গুণন 6 ভাগ 24, 6 দিয়ে কাটলে 6 কে 6, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 7 28, তার মানে 7 দিনে ওই ফসলটা আমরা কমপ্লিট করে আসতে পারবো। এই অঙ্কটা যখন আমরা পরীক্ষার খাতায় খুব টেকনিকের সাথে করব, মনোযোগ সহকারে একটু দেখুন যে আমরা প্রথম জনকে M1 ধরবো, প্রথম জন, আর M2 হলো দ্বিতীয় জন, আর D1 ধরবো প্রথম দিন, মানে যে দিনটি প্রথমে দেওয়া আছে। D2 কে ধরবো হলো যে দিনটি আমার পরের দিন, কিন্তু মানে পরের দিন সংখ্যা চাওয়া হয়েছে কিন্তু সেটা নেই, আমরা সেটা বের করব। এখানে দেখব কাজের সংখ্যা মানে একটি ফসল জমি করেছে, তার মানে W1, আর পরবর্তী যে কাজের সংখ্যাটা চাওয়া হয় সেটাকে ধরবো হলো W2, পরবর্তী কাজের সংখ্যা W2। এই সূত্রটা আমরা সরাসরি এভাবে করতে পারি যে D1 ইন্টু M1 ডিভাইডেড বাই D2 ইন্টু M2 ইজ ইকুয়াল টু W1 বাই W2, মানে কাজের সংখ্যা, প্রথম কাজের সংখ্যা, দ্বিতীয় কাজের সংখ্যা, আর এগুলো প্রথম দ্বিতীয় সবগুলো উপর বসবে প্রথম, আর সবসময় নিচে বসবে পরের গুলা। এবার দেখেন আমরা যদি ক্যালকুলেশনটা করি, D1 মানে প্রথম দিন কত 28, এই যে 28 বসালাম, আর M1 কত 6 জন, এই যে 6 বসালাম। D2 আমার চাওয়া হয়েছে, এই যে D2, আর জোন M2 মানে কত 24, আর প্রথমে একটা জমির ফসল কাটছিল এই জন্য 1, পরে ওই জমির ফসল কাটছিল এই জন্য 1। তাহলে 6 দিয়ে কাটলে 4 6 কত 24, 4 7 28, আর গুণ করলে D2 ইজ ইকুয়াল টু 7। এই প্রশ্নের উত্তর 7। তাহলে এইভাবে যদি আমরা কাজটি করি তাহলে কিন্তু বড় বড় অঙ্কগুলো সহজে সমাধান করা সম্ভব, যদি কিনা একটু মনোযোগ সহকারে বুঝতে পারি এই ফর্মুলাটা। আশা করি এই দুটি টেকনিকে আপনি শেখেন। যে সকল চাকরি পরীক্ষায় রিটেন আসে রিটেনে করবেন, যে সকল চাকরি পরীক্ষায় পিলি জাতীয় পরীক্ষার মতো MCQ পদ্ধতিতে আসে সেগুলো MCQ পদ্ধতিতে করবেন। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। ওকে, 7 নম্বর অঙ্কটিতে দেখেন কি বলছে যে 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 কে আমরা ভাগ যদি করি x মাইনাস 1 দিয়ে, তাহলে ভাগশেষ কত পাবো? ভাগশেষ বলতে আমরা বুঝি যে একেবারে আর কোনো কিছু যায় না সেটা।
তাহলে এক্স মাইনাস ওয়ান 6x² মাইনাস 7x প্লাস 5, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে আমরা এই x এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যেন এই প্লাস 6x² হয়, প্রথমটা হয়। তাহলে এখানে 6 নেই, নিলাম 6, x এর x² আছে, এখানে x আছে, তার মানে একটা x নিতে হবে। এখন এটা দিয়ে এই টোটালটাকে গুণ করলে 6x² মাইনাস 6x। এখন আমরা এটাকে বিয়োগ করব, যে চিহ্ন আছে সেই চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, এখানে মাইনাস বসাবো, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস বসাবো। এইগুলো শুধু পিলি জাতীয় পরীক্ষার ক্ষেত্রে এই যোগ বিয়োগ চিহ্নগুলো বসানো যায়। যখন আপনি কোনো রিটেন জাতীয় পরীক্ষায় পড়বেন, রিটেনে পড়বেন, তখন কিন্তু ওই চিহ্নগুলো আর কখনো বসানো যাবে না, কারণ এটা বসিয়ে করার নিয়ম নেই, শুধু পিলিতে বসে হিসাব করাটা যাবে। এই যে এটা কেটে গেল, 7টা থেকে 6টা চলে গেলে একটা x থেকে যায়, আর এই যে এখানে প্লাস 5। এবার দেখেন এখানে x প্লাস x আছে, এখানে মাইনাস x আছে, তার মানে এখানে একটা -1 নিতে হবে। তাহলে এবার দেখেন মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করলে -x আর -1, সরি মাইনাস হচ্ছে +1। তাহলে এবার এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এটা কেটে গেল, এখানে কত থাকলো 4, তার মানে আমার ভাগশেষটা 4। এটা হলো আমি রিটেনে করব, ক্লিয়ার বিষয়টা। আর এটাকে যদি আমি পিলি জাতীয় পরীক্ষা করি তাহলে এই যে যাকে দিয়ে ভাগ করতে হয় এটা সমান সমান 0 ধরতে হয়। কত ধরতে হয়? 0 ধরতে হয়, এই যে 0, অর্থাৎ x = কত 1। এখন আমি 6x² মানে মূল যে রাশিটি, সেই রাশিতে x এর মানটা বসিয়ে দেব। x এর মান কত পেয়েছি? 1। তাহলে 6 × 1 স্কয়ার, এটা স্কয়ার, মাইনাস 7 × 1 প্লাস 5। তাহলে এখানে থাকে কত? 6 মাইনাস 7 প্লাস 5। এবার দেখি 5 আর 6 কত? 11 মাইনাস 7, অর্থাৎ 11 থেকে 7 চলে গেলে 4 থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 4। এই প্রশ্নের উত্তর 4। দেখেন যতটা কঠিন মনে হলেও ঠিক ততটাও কিন্তু আবার সহজ। এই জন্য এটাও শিখবেন, এটাও শিখবেন। এই অঙ্কটা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে বারবার পজ করে করে বুঝে নেবেন। কথাগুলো স্পষ্ট বলেছি, কোনো সমস্যা হবে না। আশা করি এই অঙ্কটাও খুব সহজে পেরেছেন এবং বুঝতে পারছেন। এই যে দেখেন পরের অঙ্কটা কি আসছে, 9x² মাইনাস 15x প্লাস 1 = 0 হলে আমি 27x³ প্লাস 1/27x³ এর মানটা কত? তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাতে 3x³ প্লাস 1/3x³ অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র পড়েছে। a³ প্লাস b³ এর সূত্রটা সাধারণত আমরা জানি যে a³ প্লাস b³ এর সূত্রটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। আমাকে এই সূত্রটা তৈরি করতে হবে, ক্লিয়ার? তাহলে আমার এই জায়গা থেকে মানটা তৈরি করে এখানে নিতে হবে। এবার লক্ষ্য করেন, তাহলে মানটা যখন আমি তৈরি করব তখন 9x² প্লাস 1 এই 15x কে আমি সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম। এখন এই জায়গা থেকে আমি এই পাশে কিছু একটা ভাগ করব। কত ভাগ করবে এটা আমার বোঝার সিস্টেমটা কি? 15x নিয়ে ভাগ করব, না 3x নিয়ে করব, না 5x নিয়ে করব? আমি এই দিকে তাকাবো, এই যে এই দিকে তাকালেই আমার এখানে কথাটা চলে আসবে। তার মানে আমার এই 15x কে ভেঙে আমি 3x, আমার যেহেতু প্রথমে বানাইতে হবে, এই 9x কে কত দিয়ে ভাগ করলে 3x পাওয়া যাবে? সেটা হলো অনলি এই 15x থেকে 3x কে আমি কনভার্ট করে এর নিচে দিয়ে দেব। এই যে 9x² এর নিচে দিয়ে দেব 3x, 1 এর নিচেও 3x = 5 রয়ে গেল। তার মানে দেখেন 5 আর 3x কত? 15x হয়ে গেল। তার মানে আমি একবারে করলাম। এটা যদি একবারে যদি না বুঝেন তাহলে এইভাবে করবেন, এইভাবে, অর্থাৎ এই যে 3x আমি এইভাবে করে পরের বার আপনি ভেঙে দেন, যার যারটা তাড়াতাড়ি দিয়ে দেন, যার যারটা তাড়াতাড়ি দিয়ে দেন, ঝামেলা করবেন না। এবার দেখেন x² কেটে গেলে থাকে x, শুধু x থাকে। 3 দিয়ে 9 কে কাটলে 3 থাকে, তার মানে 3x প্লাস 1/3x। দেখেন তো এইরকম মানটা পাওয়া গেল কিনা? হ্যাঁ, 3x প্লাস 1/3x
ইজ ইকুয়াল টু কত, মানটা পাওয়া গেল 5। ওকে, সুন্দর। কিন্তু এই সূত্র যদি আমি এখন ফেলি 3x প্লাস 1/3x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x 1/3x 3x প্লাস 1/3x মানে এই অংশটা। এখন মানটা বসিয়ে দেই, এর মানটা কত পেলাম 5 কিউব, এই যে কিউব মাইনাস এই 3x কেটে গেল, তার মানে থাকে কত 3, এর মানটাও 5, এই যে 5, তার মানে 25, 5 কিউব হলো 125 আর 3 5 15, এই দুটো বিয়োগ করলে কত হয় 110। এই প্রশ্নের উত্তর 110। আশা করি বুঝতে পারছেন। এইভাবে অঙ্কটা বুঝে বুঝে করলেই দেখবেন খুব সহজ হয়ে গেছে। তো এটা সাধারণত টেকনিক যদি করতে চান তাহলে আগে আপনাকে এই মানটা বের করে নিতে হবে। এই মানটা বের করে নিয়েই তারপর লিখবেন মান কিউব, এখানে প্লাস আছে দিয়ে দেন মাইনাস 3 ইন্টু মান কিউব প্লাস চিহ্নের ভিতর যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন ইন্টু 3 ইন্টু মান কিউব কত 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 110। এইভাবেও করতে পারবেন, কোনো ঝামেলা নেই, তবে খাতায় তুলে রাখতে পারেন। আর আরেকটা কথা বলছি, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা বাসে বসে বা বিভিন্ন সময় একা একা যখন থাকেন শুধু হেডফোনটা দিয়ে বসে বসে শুনবেন, তাহলে আরো ভালো লাগবে এবং কথাগুলো শুনলে অঙ্কের মজা পাবেন। আশা করি অঙ্কটা মন দিয়ে ভালো মতো বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি। দেখেন এই অঙ্কটি দ্বিঘাত অসমতা থেকে এসেছে। তো দ্বিঘাত অসমতার ক্ষেত্রে সাধারণত গ্রেটার দেন অথবা লেস দেন এই জাতীয় অঙ্ক আমরা করে থাকি। তো এখানে লেস দেন আকারে আসছে প্লাস 12 লেস দেন 0। তো আমরা প্রথমে এটাকে আগে মিডল টার্ম করব। 12কে ভাঙলে সাধারণত 3 আর 4 হয়, তার মানে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন 0। এই অংশ থেকে যদি x কমন নেই থাকে x মাইনাস 4, এখান থেকে 3 কমন নিলে থাকে x হয় মাইনাস 4 লেস দেন 0। তার মানে হলো এই অংশটা যদি টোটালটা থেকে কমন নিয়ে নেই x মাইনাস 4 আর এখান থেকে x মাইনাস 3 লেস দেন 0। এখন দেখেন এই যে এখানে দুটি রাশি হয়েছে, এই রাশি দুটি যে কোনো একটি সর্বদাই ঋণাত্মক হবে, ঋণাত্মক না হলে শূন্য থেকে ছোট হবে না। দুইটাই যদি পজিটিভ হয়, ধরেন এই রাশি দুইটাই যদি পজিটিভ হয়, পজিটিভ ইন্টু পজিটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ হয়ে যায়। আবার দুটো যদি নেগেটিভ হয়, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ হয়। এই জন্য সর্বদাই এইগুলো নেওয়া যাবে না, কি নিতে হবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এইভাবে নিতে হবে। তো যাই হোক, আমরা পিলি জাতীয় পরীক্ষাতে আমরা এইভাবে বসিয়ে দেব। এই রাশিটির মান 0 ধরে x ইজ ইকুয়াল টু কত পেলাম 4, এই রাশিটির মানও 0 ধরে, এই রাশিটির মানও 0 ধরে x ইজ ইকুয়াল টু কত পেলাম 3। তাহলে এবার আপনি বসান এই x চিহ্নটা বসিয়ে দিবেন লেস দেন, এখানেও বসাবেন এখানেও বসাবেন। যে বড় সে পেটের ভিতরে বসবে, এটা হলো বড়, সে কোথায় বসবে পেটের ভিতরে, আর যে ছোট সে পেটের বাহিরে, সে পেটের বাহিরে। এই যে ছোটটা পেটের বাহিরে, বড়টা পেটের ভিতরে, তার মানে 3 লেস দেন x লেস দেন 4। এই প্রশ্নের উত্তর এটা হবে। তাহলে আবারও বলছি যে লেস দেন থাকলে সাধারণত ছোটটা পেটের ভিতরে থাকবে আর বড়টা পেটের ভিতরে থাকবে, ছোটটা পেটের বাইরে থাকবে। কার ক্ষেত্রে? এই লেস দেন থাকলে। কি থাকলে? লেস দেন থাকলে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এবং চমৎকার করে লিখে ফেলুন। দেখুন এই অঙ্কটি সূচক থেকে এসেছে। এখানে 2 এর উপরে x, এখানে 2 এর উপরে y, আবার এখানে 3 এর উপরে y, এখানে 3 এর উপরে x। বেস যাই হোক না কেন, কিন্তু পাওয়ার যদি উল্টাপাল্টা থাকে তখন সাধারণত এদের মধ্যে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়, গুণ করতে হয়। তাহলে এই দুইটাকে আমরা গুণ করে দেই। 2 টু দি পাওয়ার x 3y ইন্টু 2 টু দি পাওয়ার y 3x ইজ ইকুয়াল টু 12 ইন্টু কত 18। তাহলে এবার দেখেন
এই বেস ঠিক আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার কি আছে, এক্স প্লাস ওয়াই। আবার এই 3 আর 3 একই আছে, তাহলে 3 এর পাওয়ার যোগ হয়ে যাবে, এই যে ওয়াই প্লাস এক্স। আর এখানে তাহলে আমরা এই 2 আর 3 এদের বেসটাকে তৈরি করব। 12কে ভাঙলে আমরা 2 এর পাওয়ার 2 পাবো, মানে 2 দুগুণে 4 ইন্টু 3, 3 4 কত, 12 হলো। ঠিক একই রকম 18কে ভাঙলে আমরা পাবো 3 এর পাওয়ার কত, 2 দিলে 9 হয়, আর তার সাথে আর একটা 2 আসে, তার মানে 3 এর পাওয়ার 2 ইন্টু 2। এবার দেখেন 3 আর 2 যদি আমরা একসাথে রাখি, যেহেতু পাওয়ার একই, তাহলে এভাবে রাখতে পারবো। কিভাবে, এই যে দেখেন a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার p, তার মানে ab সমান সমান p, মানে ab এর পাওয়ার p, এভাবে আমরা রাখতে পারি। বিষয়টা বোঝা গেছে? ঠিক একই রকম 3 এখানে আছে কটা, 2টা, এখানে আছে কটা, একটা। 2 এখানে আছে কটা, 2টা, এখানে আছে কটা, একটা, মানে 2 এর পাওয়ার 3, আর 3 এর পাওয়ারও 3। তাহলে এবার দেখেন 2 ইন্টু 3 তার পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে 2 ইন্টু 3 তার পাওয়ার 3, তার মানে বেস সমান পাওয়ার সমান, বেস সমান পাওয়ার সমান, বেস সমান পাওয়ার সমান, বেস সমান পাওয়ার সমান। তাহলে এবার এই এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেলাম আমরা, এক্স প্লাস ওয়াই এর মানটা 3। এই প্রশ্নের উত্তর 3। আশা করি চমৎকার করে বুঝতে পারছেন। আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্কটি লগ থেকে এসেছে, চমৎকার একটি জিনিস। তো এই লগের ক্ষেত্রে সাধারণত আমরা জানি এক্স পি সমান সমান এম, এই যে এক্স এর মান এই জায়গা চাওয়া হয়, কখনো কখনো এক্স এর মান পি এক্স ইজ ইকুয়াল টু এম, এই জায়গাকার মানটা চাওয়া হয়, আবার কখনো কখনো পি এম ইজ ইকুয়াল টু এক্স, এই জায়গার মানটা চাওয়া হয়। 3 ভাবে এই অঙ্কটা একই জিনিস আসে। তো এই ধরনের অঙ্ক যখন চাওয়া হয়, তখন সব সময় এই জায়গা যে থাকে বেস, এই বেজের পাওয়ার হয়ে যায় সমান সমান ওই পাশেরটা, তার মানে পি টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স। এখানে কি হবে তাহলে, এক্স এর পাওয়ারটা এম ইজ ইকুয়াল টু পি, এখানে এম এর পাওয়ারটা এক্স ইজ ইকুয়াল টু পি, মানে সব সময় এই ভেজের পাওয়ারটাই সমান সমান এই পাশেরটা হয়ে যায়। সূত্র একটাই, শুধু আপনার বোঝার বিষয়টা। আবারও বলছি, এই বেজের পাওয়ারটা সমান সমান এই পাশেরটা চলে আসে, বেজের পাওয়ারটা সমান সমান এই পাশেরটা চলে আসে, তার মানে বন্ধুর বাড়ির কবুতর আমার বাড়ির ছাদে এসে বসে, ওই বাড়ির জিনিস এই বাড়ির ছাদে এসে বসে। এবার দেখেন ঠিক একই রকম লগ √3, আর এখানে আছে 81, এর মানটা চাওয়া হয়েছে। ধরেন এর মানটা কত, এক্স, তাহলে এর পাওয়ারটা এই এক্স হবে, √3 পাওয়ারটা এক্স হবে, এই জায়গায় 81 রয়ে গেল। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো এই যে √3 মানে কি, √3 ইন্টু হাফ, মানে পাওয়ারটা হাফ হয়ে গেল। আর এখানে উপরে কত আছে, এক্স, আর এখানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, মানে 81কে ভাঙলে 4 বার আসে। যেহেতু এখানে হাফ আছে, তাই সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো পাওয়ারকে, তাহলে 3 2 দিয়ে ভাগ করলে 2 ইন্টু হাফ ইন্টু এক্স, এই 2 কেটে গেল, আর এখানে 3 4 ইন্টু 2, সবাইকে 2 দিয়ে কি করলাম, গুণ করে নিলাম, পাওয়ারটাকে গুণ করে নিলাম, যেন এই হাফটা কেটে যায়, বা বর্গমূল থাকলে বর্গ করে নিতে হয়, এইটাই হলো নিয়ম। তার মানে এই জায়গা থেকে আমরা পেলাম 3 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার এক্স, আর এখানে থাকে হলো 3 এর পাওয়ার 8, 3 এর পাওয়ার 8। তাহলে এই বেস সমান হয়ে গেল, অতএব পাওয়ারও সমান। এই প্রশ্নের উত্তর 8। ইজিলি ভাবে করে পারবেন। আবারও বলছি, যদি রুট থাকে তাহলে তাকে বর্গ করতে হয়, অথবা এই যে এখানে আমি পাওয়ার হাফ বানিয়েছি, এই জন্য ওইটাকে ব্যানিশ করার জন্য 2 দিয়ে গুণ করেছি, এই দুই পাশে 2 দিয়ে পাওয়ারকে গুণ করেছি। এটুকু জাস্ট কারিশমা বা বোঝার বিষয়, এটা একটু মনোযোগ সহকারে করে রাখবেন, এর সাথে এইগুলো লিখে রাখবেন, তাহলে সুন্দর করে যে কোনো পরীক্ষা আসলে আপনার আগে এই কথাগুলো মনে পড়বে। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নের উত্তর 8। এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। এই অঙ্কটি সমান্তর ধারা থেকে আসছে,
তো সমান্তর ধারা পাওয়ার যখন স্কোয়ার থাকে, বর্গ থাকে, বর্গ রাশির সমষ্টি ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এক্স স্কোয়ার, তখন এই সূত্রটা হলো এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 6। যদি এটা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 এক্স স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 এক্স স্কোয়ার, এখানে কিন্তু জোড়ের সিরিজ অথবা বেজোড়ের সিরিজ যদি থাকে তাহলে সূত্রটা একটাই, এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 6। এটা করবেন শুধু জোড় অথবা বিজোড়ের রাশি থাকলে, এক থেকে শুরু হলে, কোথা থেকে শুরু হলে, এক থেকে শুরু হলে, মানে এক থেকে, আর এটা হলো 2 থেকে, মানে প্রথম থেকে শুরু হলে। মাঝে থেকে শুরু হলে কিন্তু এই সূত্র আবার হবে না, তো এই জন্য এটা মাথায় রাখবেন যে প্রথম থেকে শুরু হলে। তো যাই হোক, আমাদের যে সূত্রটা আসছে এটা আমরা এন এর মানটা এখানে বা এক্স এর মানটা আমরা কত বসাবো, 10। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে 10 ইন্টু 10 যোগ 1 2 ইন্টু 10 যোগ 1 ডিভাইডেড বাই 6, 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6। যদি আমি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 7 11 77, 77কে 5 দিয়ে গুণ করলে 5 7 35, 5 7 35 আর 3 38, 385। এই প্রশ্নের উত্তর 385, এই প্রশ্নের উত্তর 385। আশা করি দেখেন একটা অঙ্ক করতে গিয়ে আমি বাকি আরো 2টা অঙ্ক দেখিয়ে দিলাম। এইটাই হলো নিয়ম, এইটাই হলো টেকনিক, এইটাই হলো মূল বিষয়, যে একটা জিনিসের সাপেক্ষে আর একটা জিনিস পড়লে সহজে পারা যায়। তো আশা করি চমৎকার করে বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কটির জন্য একটু প্রস্তুতি হই। এই অঙ্কটি এসেছে আপনার সমাবেশ থেকে, সায়েন্স ম্যাথ বইয়ের এই যে 364 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কটা হুবহু আছে। তো একটি দাবা প্রতিযোগিতায় 5 জন প্রতিযোগী একে অপরের সাথে খেলে। দাবা তো আর একা একা খেলা যায় না, খেলতে হয় 2 জন মিলে। তার মানে আমার প্রতিযোগিতা আছে হলো 5 জন। এই 5 জনের মধ্যে থেকে আমি খেলবো কয়জন, 2 জন। 5 জন থেকে 2 জন খেলবো। দেখেন এই 5 জনের থেকে 2 জন যদি খেলি তাহলে 5C2, এখানে কতগুলো খেলা অনুষ্ঠিত হবে। তার মানে এই যে আমরা নিলাম এটা হলো 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই, এখানে বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2, আর এখানে থাকে 2, এই 2 2 কেটে গেল, এই 3 3 কেটে গেল, এটা কাটলে কত 2 থাকে, মানে 10। এই প্রশ্নের উত্তর হবে 10। আশা করি বুঝতে পারছেন। তবে এইগুলো আমরা বিস্তারিত মূল ক্লাসে শিখিয়ে থাকি, যে এই যে 5C2 নিলাম এখানে, তাহলে 5 থেকে নিচে 2টা আছে, তাহলে 2টা ঘর বসবে। এই যে 5 ইন্টু 4, আর এখানে 2টা ঘর আছে, তাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, কাটলে কত হয় 10। এইভাবে শিখাই থাকি। তো এটা মূল ক্লাসটা যদি জানতে চান তাহলে সায়েন্স ইউটিউবে সমাবেশ বা বিন্যাস দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এই ক্লাসটি। পরের অঙ্কটি এসেছে সম্ভবতা থেকে, এটা সায়েন্স ম্যাথ বইয়ের 365 পৃষ্ঠা 6 নম্বর এর মতো হুবহু। অঙ্কটা একদম পারফেক্ট, কোনো পার্থক্য নাই, একই রকম। এখন সেপ্টেম্বর মাসে সিলেটে 9 দিন বৃষ্টি হয়েছিল। 9 দিন যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে ওই মাসে যে কোনো একটি দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? মানে ওই 9 দিন হয়েছে, এটা ঘটনা ঘটে গেছে, আর মোট ঘটনা ঘটার কথা ছিল সেপ্টেম্বর মাস কত দিন? সেপ্টেম্বর মাস হলো 30 দিন। তাহলে মোট ঘটনা হলো আমার 30 দিনে ঘটার কথা ছিল 30 দিন, আর যেহেতু ঘটেছে কয়দিন, 9 দিন, তাহলে এই 9 দিন মানে যে কোনো ঘটনা ঘটার সময়, তার মানে 9টা ঘটনা ঘটছে, মোট ঘটার কথা ছিল 30টা। তো যে কোনো দিনে এই বৃষ্টি হতে পারে 9/30। এটা 3 দিয়ে কাটলে 3 আর 10, তার মানে 3 আর 10। এখন দেখেন একটা ভগ্নাংশ পাওয়া গেল, সাধারণ ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশকে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে কত, যেহেতু এই প্রশ্নগুলো এখন যদি এইভাবে উত্তরটা থাকতো তাহলে এইভাবে আমি পেতাম না, এই ভগ্নাংশ আকারে
উত্তরগুলো থাকতো। যেহেতু উত্তরগুলো শতকরা হারে আছে, তাহলে সাধারণ ভগ্নাংশকে শতকরা হারে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে? 100 দিয়ে গুণ করতে হয়। এই যে 100 দিয়ে গুণ করলাম, এটা কেটে গেলে 3 কত পার্সেন্ট হলো? 30%। এখন এটা যদি না বুঝতে পারেন তাহলে এটা বুঝে নিন, 3/10 ইন্টু এই উপরে 100 নিলাম, নিচেও 100 নিলাম। দেখেন এটা কেটে গেলে আগেরটার মতো 3/10 থাকে। তাহলে এটা যদি কেটে দেই তাহলে 3 কত হলো? 30 ইন্টু এই যে 1/100 মানটাই হলো পার্সেন্টেজ। 1/100 মানটাই হলো পার্সেন্টেজ। সবসময় মাথায় রাখবেন, আমরা শতকরায় পড়েছি 1/100 হলো পার্সেন্টেজের মানটা। আশা করি এই প্রশ্নটাও বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা আমরা দেখে আসি। এই প্রশ্নটা এসেছে আপনার ত্রিকোণমিতি থেকে। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে এটা হলো প্রথম শ্রেণী কর্মকর্তাদের পরীক্ষা। এই পরীক্ষাগুলো সাধারণত এই সিলেবাসটা অর্থাৎ 9ম থেকে 13তম গ্রেডের যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা কিন্তু একই সিলেবাসের পরীক্ষা হয়। এই জন্য ত্রিকোণমিতি থাকে, বিন্যাস থাকে, সমাবেশ থাকে, সম্ভবতা থাকে, সেট থাকে, লব থাকে, সূচক থাকে, এগুলো সাধারণত সবগুলোতে থেকেই থাকে। তো এটা আসছে সাধারণত ত্রিকোণমিতি বইয়ের আপনার 848 পৃষ্ঠার 67 নম্বর অঙ্কটি হুবহু। 848 পৃষ্ঠার 67 নম্বর অঙ্কটি দেখেন হুবহু এটা দিয়ে আসছে, একটু পরিবর্তন হয়নি। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? যেহেতু এইবার যদি থেকে থাকে তাহলে অবশ্যই আগে আপনি যোজন বিয়োজন করবেন, মানে cos a মাইনাস sin a, এখন নিচেরটা দিয়ে যোজন করব, প্লাস cos a প্লাস sin a, আর নিচেরটা হলো বিয়োজন করব cos a মাইনাস sin a। এই যে মাইনাস দিয়ে এখন নিচেরটা বসাবো, মাইনাস cos a মাইনাস আবার মাইনাস sin a। তার মানে এই cos এ কেটে গেল, এই উপরে sin এ কেটে গেল, তাহলে নিচে থাকে হলো cos a আর নিচে হলো মাইনাস sin a। আর এখানে এই পাশে কি থাকে? 1 মাইনাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 3, আর 1 মাইনাস রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3। এই 1 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে এই জায়গায় থাকবে হলো 2 আর নিচে থাকবে হলো মাইনাস 2 রুট 3। এই 2 কেটে গেল, এই জায়গাও 2 আসছে, এই জায়গাও 2 আছে, এই 2 কেটে গেল। মানে এই যে এখানে একটা মাইনাস আছে, দেখেন এই যে মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসও দুই পাশে কেটে গেল। তাহলে এখান থেকে cot বাই sin এ মানে cos বাই sin এ মানে cot a, আর এখানে হলো 1 বাই রুট 3। তাহলে cot a সমান 1 বাই রুট 3 হলো cot 60 ডিগ্রি। এই cot কেটে গেল, a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর 60 ডিগ্রি। তো আশা করি এই ধরনের প্রশ্নের সমাধান যদি আপনি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের সায়েন্স ম্যাথ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সায়েন্স জব কেয়ারে ফেসবুক পেজে আপনি ফলো দিয়ে রাখবেন, যেন যে কোনো নোটিফিকেশন থাকলে আপনার কাছে সহজে চলে যায়। আর আরেকটা কথা, এই বইটি ধরে আমাদের ম্যাথ কোর্স চলমান এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করেন। আর প্রতিটি ক্লাসই কিন্তু আমি সায়েন্স স্যার আপনাদের নিয়ে থাকি এবং প্রতিটি অঙ্কের সাথে সাইডে কি থাকতে পারে সবকিছু কিন্তু ব্যাখ্যা করি। তো যাই হোক, এই আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।